বাংলাদেশ জামাত ইসলামী জাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তরুণ ছাত্র সমাজের আইকন, ডাকসু চাকসু জাকসু রাকসুর বিজয়ী বীর, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঢাকা 13 নং আসনের আজকের এই ঐতিহাসিক ছাত্র যুবক নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নির্বাহী পরিষদের সদস্য, দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত ঢাকা 13 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন ডাক্তার মোবারক হোসেন, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন ডক্টর রেজাউল করিম, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মোহাম্মদপুর ও আদাবর ছাত্র যুবক এবং নাগরিক সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক সুন্দর এই পরিবেশে এই ঐতিহাসিক সমাবেশ আয়োজন এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করে গড়ে তোলার জন্য, বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা তাদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বিশেষ করে 2024 সালের জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রিহান সহ যতজন ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু জাকসু রাকসু চাকসু সহ যে 4টি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে, নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য, বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য, ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা বাতিল শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউম্যানাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে একটি পাখিকে হত্যা করলে, একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো, কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে, কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার এই পথ চালায়, শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি। জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের 234 জন ভাই জীবন দিয়েছেন। জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে প্রান্তরে, নদীর ধারে, খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। অনেক ভাইদেরকে হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, পঙ্গু অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2024-এর জুলাই আগস্টের পর আয়নাঘর আবিষ্কৃত হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই। আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ, প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এত জুলুম নির্যাতনের পর 2024-এর জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর
প্রজন্মের যে জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে, পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই, আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্য দিয়ে। আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে, কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি, আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি, যে ইশতেহার দিয়েছি, যেদিন এই ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না, বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে ঢাকা 13 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হোসেন, আপনারা সকলে ওনাকে চিনেন। উনি পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা, মানব সেবা এবং সমাজ সেবায় নিয়োজিত করেছেন। আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা, উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজ সেবার যে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলার এই আসনকে তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা, তারুণ্যের ঢাকা, অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সেই ঢাকা তিনি প্রতিস্থাপন করবেন ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা সকলেই আমাদের এই নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ। সে প্রত্যাশা রাখতে পারি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীকে কখনো কোনো সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই। আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে, নদী মাতৃকতার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে, পানি সম্পদ রয়েছে, আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বিগত সময়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বরং নিজেদের পকেট বাড়ি করেছে, নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এই বাংলাদেশের অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে। বেগমপাড়ায় তারা সেখানে তাদের পাহাড়, সম্পদের পাহাড় করেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো উন্নতি তারা ঘটায় নাই। 2024 জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে যাবে, সকলের মাঝে একটা পরিবর্তন আসবে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আচার আচরণে পরিবর্তন আসবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটা শ্রেণী স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, নতুন করে আরেকটি দল তারাও তাদের মাঝে সে ফ্যাসিস্টের আচরণ ফুটিয়ে তুলছে। তারাও হাসিনার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাজে তুলে নিয়েছে। তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত 200-এর বেশি মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশে এখন যেখানে যায় চাঁদাবাজের যে উৎপাত লক্ষ্য করা যাচ্ছে সেটাও সেই দলটি মূলত সেই কাজগুলো করছে। আরেকটি বিষয় লক্ষণীয়, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। তারা শত নির্যাতন, জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়ি মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে দেশকে চালান। অতীত হাসিনা তিনি বিদেশে বসে বসে এই বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতায় চলে আসবে। বিদেশে বসে বসে কি ক্ষমতা আসা যায়? বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না। যদি সৎ সাহস থাকতো তাহলে 5ই আগস্টের পর পরে তিনি দেশে আসতেন। এখনো পর্যন্ত করোনার মতো, লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না। এজন্য আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো, যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে, যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে, বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। বাংলাদেশে আজ যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, সবার মাঝে যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই।
যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে আমরা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা দেখেছি, ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থেমে গিয়েছে। অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আসুন আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই। আমরা সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে, ভালোবাসা দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 13 আসনে যাকে মনোনয়ন দিয়েছেন সেই জননন্দিত নেতা, জনমানুষের নেতা, আমাদের এই জুলাই যোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক হুসাইন ভাইকে বক্তব্য পেশ করছেন জননেতা জনাব মোবারক হুসাইন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জনাব ডক্টর রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, হাসিনার 15 বৎসরের নির্যাতনের প্রতীক জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য পেশ করেছেন। শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার একান্তই প্রিয় প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লক্ষ্য করেছেন আমি আমার ডান পাশে এবং বাম পাশে দুইজন শহীদদের পিতার মাঝখানে দাঁড়িয়ে আমি বক্তব্য পেশ করছি। তিনি হলেন আমাদের অন্যতম শহীদ জনাব নাসিব। জনাব নাসিবের পিতা তিনি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন। আরেকজন হলেন আমার বাম পাশে জনাব রাকিবের গর্বিত পিতা। আমি একটি স্লোগান দিয়ে বক্তব্য শেষ করব, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। সম্মানিত ভাইরা, বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন। ইতিমধ্যে আমি আপনাদের সামনে অনেকই বক্তব্য রেখেছি। বক্তৃতার প্রথমে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজখবর নিয়েছি। আরেকটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্ট দেশ স্বাধীন হলো, 7 আগস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো। অবাক বিস্ময় জাতি তাকিয়ে থাকলো, দেশের সরকার নাই, নির্বাচন কার কাছে চায়? সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশের আকাশে আমরা আবার শকুনের গ্রাম লক্ষ্য করছি। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায়তারা শুরু করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী
আজকের এই মিছিল, এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি, কোন চক্রান্ত আর কাজে লাগবে না। কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে 300 আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবক হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না। আমি মোহাম্মদপুর আসিকে আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা, ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা জানেন বসিলা 4 রাস্তার যে যানজট, ইতিমধ্যে সেই যানজটকে শহরীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। বসিলার যে 4 রাস্তা, 60 ফিটের যে রাস্তা, সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোর গ্যাং, মাদকের আস্তানা বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা তা লক্ষ্য করেছেন। এই মোহাম্মদপুরে অনেক সমস্যা। কয়েকদিন আগে সরকারের ঊর্ধ্বতন একজনের সাথে কথা বললাম, তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইম জোন এলাকা। মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি প্রশাসনকে বলে দিয়েছি, আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে, যেই সমস্যা আপনারা ভুগছেন, কিশোর গ্যাংয়ের প্রবলেম ভুগছেন, মাদকের প্রবলেম ভুগছেন, ছিনতাইকারীর প্রবলেম ভুগছেন, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মোহাম্মদপুরে খেলার মাঠ নাই। আমি বলেছি যেই সব জায়গা জোর জবরদস্তি করে 15 বছর বন্দী করে রাখা হয়েছিল, 15 বছর ধরে রাখা হয়েছিল, সেগুলো আমরা দখল মুক্ত করে ইনশাআল্লাহ খেলার মাঠ তৈরি করে দেব। কমিউনিটি হসপিটাল নেই। আমি সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার জন্য যে চিকিৎসা আয়োজন করেছিলাম, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম, সেখানে বলছিলাম প্রয়োজনীয় আমরা চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি হাসপাতাল তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ তৈরি করার পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন দেশ তৈরি করার জন্য লড়াই করছে। আগামীতে ইনশাআল্লাহ যদি আমরা আপনাদের সেবক হতে পারি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ, একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে সক্ষম হব। সে আশাবাদ ব্যক্ত করে আগামী 26-এর নির্বাচন সকল ষড়যন্ত্রে উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা ভোটের মাঠে জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র জনতা, আমরা আমাদের সম্মানিত জননেতা মোহাম্মদপুর মাটি মানুষের নেতা মোবারক হুসাইন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য আমরা তাকে অভিবাদন জানাচ্ছি। সম্মানিত ও সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জীবন্ত শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وصحبه أجمعين। আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের মধ্যমণি, আপনাদের সবার পরিচিত মুখ, মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলার অংশের জামাত ইসলামী কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমাদের স্নেহের সন্তান জনাব জাহিদুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত 17-18 বছর পর এই এলাকায় আসার সুযোগ হয়েছে। আমি জেলখানায় বন্দী ছিলাম, 3টি মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। আমাদের দামাল ছেলেরা, ছাত্র, যুবক, কৃষক, বৃদ্ধ, তরুণ এবং শিশুসহ 24-এর 5ই আগস্ট মহাবিপ্লব ঘটিয়েছিল, যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দেন। সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয়। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, যেহেতু একটু পরে মাগরিবের আযানের সময় হয়ে আসবে। আপনারা জানেন, বাংলাদেশ যদি বলি আমরা 5 তারিখে 24-এর নতুন স্বাধীনতা পেয়েছে। এর আগে আমাদের বাংলাদেশের প্রধানতম সমস্যা ছিল গণতন্ত্রের। এই দেশ গণতন্ত্রের জন্যই প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু যারা এই গণতন্ত্রের লড়াই করে দেশ স্বাধীন করেছিল, দাবি করেছিল, তাদের হাতে এই গণতন্ত্র হত্যা করে টুটি হিসেবে হত্যা করা হয়েছিল। এবং শেষ পর্যন্ত বিগত 15-16 বছর আমরা গণতন্ত্রের চর্চা করতে পারিনি। আমাদের দেশ জনগণ নির্বাচন প্রিয়, ভোট প্রিয়, কিন্তু 15 বছরে আমরা ভোট দিতে পারিনি। এটা লম্বা ইতিহাস, আপনারা সবাই জানেন। আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, হাঁটি হাঁটি পা করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যেতে পারব। আমাদের দেশের প্রধানতম সমস্যা বর্তমানে কি? আমাদের দেশের সমস্যা দুর্নীতি। দুর্নীতি দেশ এমন ছেয়ে গিয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মেলনের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায়, তারপর হচ্ছে দেশে এত দুর্নীতি, আমার যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনি 2টা অপরাধ করলেন। আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিলেন, আর আপনি জানেন যে আপনার পিয়ন দুর্নীতি 400 টাকা ইনকাম করেছে, আপনি তাকে গ্রেপ্তার করেননি। মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিয়ন যদি 400 টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই। বাংলাদেশের অভাব সৎ নেতৃত্বের। যারা দেশ চালায় তারা দুর্নীতিবাজ, তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় গড়ে। আজকে শোনা যায় 24 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর নয়, কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত। আমাদের দেশের ছেলেরা গরিব পিতা জায়গা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়, যাওয়ার পথে নৌকায় ডুবালিকে মারা যায়। এই টাকা এই দেশে ব্যবহার করা হতো, বিদেশের লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো, আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না। তাহলে বোঝা গেলে এত টাকা জল পাচার হয়, দেশের সম্পদের অভাব নেই, দেশের অভাব সব নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে, আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন অত মানুষের আইন নিজে নিজেই বাস্তবায়ন হয় না। যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয়, তারা যদি যোগ্য না হয়, তারা যদি দক্ষ না হয়, তারা যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না। তাই আমরা জামাত ইসলামী আজকে সারা দেশেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বলছি জনগণ যদি আমাদের পরিষেবা হয়, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য, আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমরা দুর্নীতি বন্ধ করব।
এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে। এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে, কারণ আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা পিছিয়ে ফিরে যান 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট বেগম যে নেতৃত্বে ক্ষমতায় ছিল, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের তৎকালীন আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা জানেন 1971 সালের কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন 2 বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল, জেলও খেটেছেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকার 13 সাল শহীদ হয়েছেন। এই পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই 2 মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কোষাগার অত সরকারি সম্পত্তির 1 টাকা আত্মসাৎ করেছে কেউ মামলা দিতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। অতএব আমরা মানুষ দেশের জনগণ আস্থা রাখতে পারেন ওই নেতাদের কর্মী, যে দলের কর্মী সেই দলের লোক জনগণের সেবা করার সুযোগ পায়। আমরা জনগণ 1 টাকা আত্মসাৎ করবো না ইনশাআল্লাহ। আমাদের প্রার্থী, আপনাদের মোবারক হোসেন প্রার্থী, আপনাদের সামনে আমি বলতে চাই, উনি যদি আপনাদের দায়িত্ব পান, জনগণের দায়িত্ব পান, সম্পদ জনগণের জন্যই ব্যয় করবেন, ওনার পেটে 1 টাকা হারামের টাকা ঢুকবে না ইনশাআল্লাহ। আপনারা তার জন্য কাজ করবেন। আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে, ইতিবাচক কথা নিয়ে যে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, জনগণ এটাকে গ্রহণ করছে। অন্য দল তাদের বলার কিছুই নেই, তারা শুধু গালিগালাজ করে দিন সময় নষ্ট করছে, কারণ তাদের করার কিচ্ছু নেই। কারণ মানুষ নৌকা দেখেছে, মানুষ লাঙ্গল দেখেছে, মানুষ ধানের শীষ দেখেছে, তারা কি যেতে পেরেছে মানুষ জানে। মানুষ দেখে নেই শুধু দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দাঁড়িপাল্লা জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আজকে 71-এ গুলি দিয়ে মানুষকে ভুলাতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাল ছেলে প্রমাণ করেছে রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল, জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয়। জামাত ইসলামী কোন নেতা বিদেশে পালিয়ে যান নাই, আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আমার দায়িত্ব আসবে বাংলাদেশ জামাত ইসলামীর। আপনারা সবাই জানেন তখন মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন অন্য অফিসিয়াল কাজে, অনেকে পরামর্শ দিয়েছিলেন কাসেম সাহেব আপনি দেশে আসবেন না, নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো ফাঁসির আয়োজন চলতে, ফাঁসি দেওয়া হবে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছে কেন? আমি অনেক ব্যায়াম করেছি, আমি বিসিআ ট্রাস্ট করেছি, হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকেরা বিনা অল্প পয়সায় চিকিৎসা সুবিধা পাচ্ছে। এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশে যাব, আজহারি আমেরিকাও যেতে পারবে, বাংলাদেশেও থাকতে পারবে। উনি বীরের বেশে এসেছেন, কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন, ফাঁসি হয়েছে, কার্যকর হয়েছে। কেন? উনি মানুষকে ভয় পান, আল্লাহকে ভয় পান। এই জন্য মনে করছেন যে জনগণ, আমি তাদের উপকার করি, কাজ করি, তাদেরকে ফেলে দিয়ে আমি আরামে এসে আমেরিকা থাকতে পারি না। সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল। আজকে যারা কথায় কথা দেশপ্রেমিক দল বলে, যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনারা দেখুন তো, যারা আমাদেরকে রাজাকার বদল বলা হয়, ছাত্র শিবিরকে রক্ষাটা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না, স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেরে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের মনিকরে স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে?
আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমার দেশ বাংলাদেশ, চারপাশে এক পাশে বঙ্গোপসাগর, তিন পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য। সীমান্তে আক্রমণ হলে প্রতিহত করা হবে। আমার দেশকে আক্রমণ করতে পারে, আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী দেশ ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের জনগণের গণতন্ত্র, সীমানা রক্ষা, ইমান রক্ষা যদি কেউ করতে চায়, জামাত ইসলামী আদৌ ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমান্ত রক্ষা একমাত্র গ্যারান্টি। এছাড়া কোনো আদর্শ এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময় এসেছে আমাদের আগামী নির্বাচনে আমরা কোন পক্ষ অবলম্বন করব। আমি আগেই বলেছি 54 বছরে মানুষের তৈরি আইন দেখলাম। এই আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ সেখানে মানুষ হিসেবে তৈরি করা হয় না। আল্লাহর ভয় তার মধ্যে থাকে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকে না, সে পুলিশ বিডি আর্মিকে ভয় করে, তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ বিডি আর্মিকে ম্যানেজ করতে পারলেও আমি কিয়ামতের মধ্যে আল্লাহকে ম্যানেজ করতে পারবো না। এই জন্য জামাতের লোকরা দুর্নীতি করে না। সেই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 2 জন মধ্যে 18 জন এমপি ছিলেন। আমি চ্যালেঞ্জে বলতে পারি আজ পর্যন্ত তৎকালীন এমপি আর একজন দুর্নীতি মামলা কেউ দিতে পারে নাই। অর্থাৎ আগামী নির্বাচন জামাত ইসলামী যে দায়িত্ব পায়, আমাদের যতজন এমপি হতে পারবে একটি পয়সা দুর্নীতি করবো না ইনশাল্লাহ। আমরা একটা দুর্নীতি সমাজ কায়েম করবো। আজকে 32-33 লক্ষ লোক বেকার যুবক, আমরা দায়িত্ব করে 2 নম্বর কাজ করব। মুসলিমদের 92% মুসলমান, আমরা যাকাতের আইন চালু করব। অর্থনীতির বলেন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যে টাকা জমা আছে, যদি ডাকাত আদায় করা যায় বছরে 50,000 কোটি টাকা ডাকাত আদায় করা সম্ভব। এই ডাকাত কার জন্য ব্যয় করা হবে? ফকির, গরিব, মিসকিন, অসহায় মানুষের হবে। অর্থাৎ এই টাকা ডাকাত আদায় করা যায়। আমার ধারণা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র লোক থাকবে না, ডাকাত না খাওয়ার লোক কেউ থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু কথায় একটা সুখে থাকতে বুঝতে গেলায় আমরা সুখ চাই না, আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভাবে। এই জন্য ভাই সব আপনারা জাগ্রত হন। আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে, ওই বস্তাবাদা কিছু বুদ্ধিজীবী তারা আজকে ছড়াচ্ছে এরা নারী বিদ্বেষী, নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। আমি স্পষ্ট বলতে চাই, বেশি ইতিহাস বলবো না। আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টিভিতে দেখলাম নির্বাচনের পর একজন টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে, তুমি কাকে ভোট দিয়েছ? ও বলে ইসলামী ছাত্র শিবিরকে। বলে কেন? রক্ষারে ও তো তোমাদের ঘর থেকে বেরোতে দেবে না, পড়তে দেবে না। উনি বলছেন আমি জানি না ওরা রক্ষাতে কিনা, তবে আমি তাদের কাছে নিরাপদ। তাহলে কি বোঝা গেল? যারা বিশ্ববিদ্যালয় পড়ে তাদের টকবগা চেহারা, তারা সুন্দর তারুণ্যের দীপ্ত লোক, তাদের কাছে যদি একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের মুরব্বী আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমাত্র নিরাপদ ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে অপরাধ চালানো হয় যে আমরা হিন্দুরা, আমরা ক্ষমতায় হিন্দুদেরকে কচুকাটা করবো, জোর করে মুসলমান বানাবো। প্রশ্নই আসে না। একটু ফিরে যান 2 বছর আগের কথা, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। প্রায় দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হতো, দুর্গাপূজা হামলা করা হতো, আর দৌড় ইসলামী ছাত্র জামাত ইসলামীদেরকে আমাদের গ্রেফতার করা হতো। এখন বলুন তো 2025 সালে যে দুর্গাপূজা হলো, পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না কোনো মন্দিরে হামলা করা হয়েছে, হয় নাই। যদি জামাত শিবির হামলা করতো, এখন তো জামাত শিবির অনুকূল পরিবেশ ভাঙলো না কেন? তার মানে যারা দুর্গাপূজা হামলা করেছিল তারা আজকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। অতএব হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ, অমুসলিমরা সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে, অর্থাৎ ইসলামী আদর্শের কাছে। আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই, আপনারা নিশ্চিন্তে আমাদের দিকে এগিয়ে আসতে পারেন। আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, যার যার ধর্ম সে পালন করবে, এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই। আমাদের আমিরি জামাত
24 সালে 25 আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছেন কর্মীদেরকে আপনারা পাহারা দেবেন, যাতে কেউ হামলা করতে না পারে। জামাত এটাই এত সৌন্দর্য, এটাই আমাদের সৌন্দর্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দাবি করেছিলাম জুলাই ঐক্যমত্যে আমরা সবাই স্বাক্ষর করেছি, এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। গণভোটটা আমরা সবাই রাজি হয়েছি, বাধ্য হোক ইচ্ছায় হোক। কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন পর নির্বাচন আয়োজন করা হচ্ছে, 26 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন একটি করাই দরকার, গণভোট সামনে নিয়ে আসার দরকার। কিন্তু কেন কারণে হোক আজকে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে, এর মাধ্যমে বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি। এই বিশৃঙ্খলা যদি হয়, এই দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা মনে করি এখনো সময় আছে, আপনারা গণভোটের আয়োজন করুন, এটা আইনি ভিত্তি দেওয়া শুরু হোক, এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধেই করবো ইনশাল্লাহ। আমাদের যদি অপপ্রচার করানো হয়, আমরা নাকি নির্বাচন চাচ্ছি না। নির্বাচন চাচ্ছে না কারা? নির্বাচন যারা চায় তারা গোলমাল করে না, যারা নির্বাচন চায় না তারাই গোলমাল করে। আজকে কৃষিয়ার মধ্যে কি লক্ষ্মীপুর, পাবনা, বিভিন্ন জায়গায় কারা হামলা করছে? এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোরাটো করা হচ্ছে, এর মাধ্যমে নির্বাচনের বাইরে দেশকে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি, আমরা কারোর কাছে নথি স্বীকার করব না। অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে সুষম করতে হয়, স্থায়ী করতে হয়, নির্বিঘ্নে চলতে হয়। তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। এই জন্য পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়েম করতে হবে। জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে। তাই দেশ গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করে ইনশাল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে মোবারক ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষ থেকে। আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। আপনারা এই ভোট দিলে জয়লাভ করতে পারবেন না, আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে। তাই আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে প্রতিনিয়ত প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন দাঁড়িপাল্লা একটিবার ভোট দেওয়ার জন্য। সবাইকে পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করেন নাই। আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায়? পরীক্ষা করেন, যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা আমাদের ভোট দেবেন না। যাকে পছন্দ ভোট দেবেন, একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে। এই জন্য আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন, দাঁড়িপাল্লার আওয়াজ তুলুন এবং দাঁড়িপাল্লাতে গণজোয়ার সৃষ্টি করুন। ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি হয়। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে কেউ প্রতিযোগিতা আসতে পারে এরকম কোনো কারো শক্তি নাই ইনশাআল্লাহ। আজকে তারা পরাজয় দেখে এখন আবল কল্পনা শুরু করেছে। আপনারা গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না। অনেক রক্তের বিনিময়ে ছাত্র যুবকদের শাহাদাতের মধ্য দিয়ে এই পথ মারিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন আমরা 18 কোটি মানুষকে 36 কোটি মানুষের হাত এক করে বাংলাদেশ উন্নয়নের দিকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন মুক্ত একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়। পরিশেষে দাঁড়িপাল্লা মার্কায় মোবারক ভাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। সভাপতির বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ছাত্র যুবক এবং নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, আজকের যাকে নিয়ে আয়োজন
এই 13 আসনের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত যাকে করবার জন্য আমরা যাকে উপস্থাপন করেছি জননেতা জনাব মোবারক হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা জাহিদুল ইসলাম, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ প্রমাণ করে মোহাম্মদপুরের ঘাঁটি দাঁড়িপাল্লার বিজয় ঘাঁটিতে পরিণত হয়েছে। সুতরাং আগামী দিনে আপনারা মোবারক ভাইকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন কিনা? সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আগামী দিনে আমরা বলতে চাই জালেমদের দিন শেষ, আগামী দিনে মজলুমের বাংলাদেশ হবে। জালেমের দিন শেষ, আগামী দিনে আলেম ওলামার বাংলাদেশ, আগামী দিনে দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামী দিনে ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা কি প্রস্তুত আছেন? তাই আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য সম্মানিত শহীদের পরিবারের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এই এলাকার গণমানুষকে আমরা আবারও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সমাবেশের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত